আপনি দীর্ঘ সময় ধরে আমাদের দেশনায়ক নেতাজিকে নিয়ে আপনি গবেষণা করছেন। যেটা আমরা জানতে পেরেছি যে আপনার কাছে এমন তথ্য রয়েছে যেটা 1980 সালের পরে নেতাজির মহাপ্রয়াণের পর কি আছে সেই তথ্য? দেখুন, যেটা বলা হয়ে থাকে বা আমি বিভিন্ন মারফত যে তথ্যগুলো পেয়েছি যে 1985-এ ভগবানজি বা গুমনামি বাবার মৃত্যু হয়েছিল। গুমনামি বাবার মৃত্যু নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন যে তার মৃত্যু আদৌ হয়েছে কিনা, না কি তিনি 1985-এর 16 সেপ্টেম্বর সেখান থেকে সরে গিয়েছিলেন অন্যত্র, তার যে দেহটা ছিল সেটা অন্য কারো বডি, ডেড বডিটা, এরকম নানা রকমের বিষয় রয়েছে। এবার আমরা তো তথ্য নিয়ে কাজ করি। এবার তথ্যের বাইরে কিছু বিষয় যেগুলো সামনে এসেছে সেগুলো আমি যেহেতু তথ্যভিত্তিক নয়, এখন আমার মনে হয় যে সেগুলো নিয়ে আমি কাটাছাড়া করিনি। এবার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে নেতাজি নাকি জ্ঞানগঞ্জে আছেন। আমি তাদেরকে একটা কথা বলি যে জ্ঞানগঞ্জ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কারণ আধ্যাত্মিকতা এমন একটা চর্চা বা একটা পর্যায় যেখানে আপনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আধ্যাত্মিকতা দিয়ে কোনো কিছু প্রমাণ করতে পারবেন না। আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হয়তো আধ্যাত্মিকতাকে অস্বীকার করতে পারবেন না। এটা একটা এমন বিষয়। তবুও একটা কথা আমি বলি, 1985-এ নেতাজির মৃত্যুর পর বেশ কিছু তথ্য যেগুলো সামনে এসেছে, যেগুলোকে আমি ক্লিনচিং এভিডেন্স তো বলতে পারি না, কিন্তু বেশ কিছু বিশ্বস্ত সূত্র থেকে যেগুলো সামনে এসেছে যে ওনার মৃত্যুর পরও ওনার সাথে যোগাযোগ স্থাপন ছিল পবিত্র মোহন রায়ের। এবং ডক্টর পবিত্র মোহন রায় 92-তে মারা গিয়েছিলেন। সেই 92-তে মৃত্যুর আগে পর্যন্ত বেশ কিছু কথা ওনার নিজের লিপিবদ্ধ রয়েছে, যেগুলো উনি দাবি করেছিলেন নিজের ব্যক্তিগত মহলে, যেগুলো নেতাজির নিজস্ব কথা। এবং তিনি আফটার হিজ ডেথ ওনাদের একটি মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ রাখতেন। এবং এটা একটা বড় চ্যাপ্টার, যেটা আমি এতটা রিভিল করছি না আপাতত। কিন্তু সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে ওই লেখাগুলোর মধ্যে আমি বেশ কিছু জিনিস দেখেছি যেগুলো আমাকে অবাক করেছে। মানে এই প্রশ্নটা হয়তো এই ইন্টারভিউটা শোনার পর অনেকে বলতেই পারেন এগুলো আজগুবি কথাবার্তা, সেটাতে আমার কোনো আপত্তি নেই, এটা বলাটা খুব স্বাভাবিক। কিন্তু ওই লেখাগুলোর মধ্যে এমন এমন ইনসিডেন্টের কথা লেখা রয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে, যেগুলো কিন্তু ওই লেখা যখন হয়েছিল বা উনি যখন কথাগুলো বলেছিলেন সে তারপরে ঘটনাগুলো ঘটেছে। এবং তার মধ্যে একটা উদাহরণ যদি দিই, সেটা হচ্ছে যে সোভিয়েত রাশিয়া একজন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সেটা অলরেডি ওনার লেখাতে ছিল। এবং এটাও উনি বলছেন যে পৃথিবীতে তিনটে শক্তি একদিন সামনে এসে দাঁড়াবে, এবং উনি ইঙ্গিত করতে চেয়েছিলেন আমেরিকা, চীন এবং রাশিয়ার কথা। এবং তিনি বলেছিলেন যে রাশিয়া এবং আমেরিকা খুব বাচ্চা, এখনো ছোট শিশু, সময়ের সাথে সাথে একদিন ওদের পতন হবে। এবং উনি মনে করতেন যে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত একদিন সর্বাগ্রে উঠে দাঁড়াবে। কিন্তু এটা আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম। এর থেকেও বড় বিষয়, অনেক এমন ইনসিডেন্ট স্পেসিফিক্যালি লেখা আছে যেগুলো পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে পরবর্তীকালে ঘটেছে আফটার পবিত্রমোহন রয়েস ডেথ। মানে পবিত্রমোহন রায়ের মৃত্যুর পর ঘটনাগুলো ঘটেছে, যেগুলো আমি দেখেছি। পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে। এবং বেশ কিছু কথা যেগুলো উনি ভগবান মা কালী সম্পর্কেও বলেছিলেন সেগুলো লেখা রয়েছে, যার মধ্যে উনি বলতেন যে ভগবানের আরাধনা করি আমরা, মাকে চাই, কিন্তু আমরা আসলে বুঝি না মা কি এটা আমরা বুঝি না। কিন্তু আমরা ভগবানকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসি যতক্ষণ আমরা তার থেকে পাচ্ছি। দাও, শুধু দাও আর দাও। কিন্তু ভালোবাসা হলো ওয়ান ওয়ে ট্রাফিক, সেখানে শুধু দেওয়া আছে, নেওয়া বলে কিছু নেই। তাই আমরা এখনো ভগবানকে, মা কালীকে চিনিনি, বুঝতেই শিখিনি তাকে। তাই যতক্ষণ না পর্যন্ত মাকে বুঝতে শিখছি ততক্ষণ পর্যন্ত তার আরাধনা সার্থক নয়। এবং তিনি এটাও বলছেন যে পবিত্র মোহন রায়কে নির্দেশ দিচ্ছেন যে তুমি এত বেশি উদ্গ্রীব হয়ে পড়ো না, আমার সত্যকে বাইরে আনার জন্য এত তোমার মধ্যে চঞ্চলতা যেন না থাকে। তুমি হয়তো চোখের সামনে অনেক কিছু দেখেই মনে হয় বাইরে বলে দিই, সবাইকে জানিয়ে দিই, কিন্তু এটুকু যেন হয়তো সেদিন তুমি এই পৃথিবীতে নাও থাকতে পারো, কিন্তু এই ইতিহাস একদিন সামনে আসবে। কিছু উদ্যোগী নতুন প্রজন্ম তারা এগিয়ে এসে নিজেরাই এই ইতিহাস বাইরে নিয়ে আসবে। তোমাকে আমাকে এর জন্য কিচ্ছু করতে হবে না। এবং হয়তো আমার মনে হয় সেই সময়টা আসছে। উদ্যোগী সমাজ, আমাদের আজকের নেতাজিকে নিয়ে জোয়ারটা এই কয়েক দশক ধরে চলছে, এটা হয়তো তারও ইঙ্গিত ছিল সুভাষচন্দ্রের লেখা।
এবং উনি আধ্যাত্মিকতায় এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যেটা খুব সাধারণ পর্যায়ে নয়, যেটা মানুষ বিশ্বাস করুক আর না করুক। এবার এগুলো সত্যি না মিথ্যে আমি বলতে পারবো না, কিন্তু এই ধরনের লেখা আমি নিজের চোখের সামনে দেখেছি এবং সেই পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। ওগুলো হয়তো বই আকারে আগামী সময় আসবে, কিন্তু আপাতত এটাই বাস্তব। দাদা, আরেকটা ছোট্ট বিষয়, সম্প্রতি দেখতে পেরেছি যে অনিতা পাফ, যিনি নিজেকে নেতাজির কন্যা বলে দাবি করছেন, এবং তিনি একটি বিষয় উস্কে দিয়েছেন যে রিনকোজি টেম্পেলের সেই অস্থিভস্য ফিরিয়ে আনা হোক। কেন বারবার করে এই দাবিটা উনি তুলছেন? দেখুন, কেউ কারো অস্থি তার পরিবারে ফিরিয়ে আনতেই পারেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেটা যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থি হয় তখন আর ব্যক্তিগত ব্যাপার থাকে না। প্রথমত অনিতা পাফ, ওনার ব্যক্তিগত জীবনে নেতাজির কন্যা কি কন্যা নেই নিয়েই সংশয় রয়েছে এখনো পর্যন্ত। এটা নিশ্চিত নয়, কারণ ওনার কোনো ডিএনএ টেস্ট হয়নি। ওনার পরিবারের দাবি, সেই হিসাবে উনি কন্যা সবাই বলেন। আমি ব্যক্তিগত মতামত দিই না এটা নিয়ে কখনো, আমি কি বিশ্বাস করি না করি, কারণ আমার বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে না সবকিছু। এটা তো প্রমাণের ব্যাপার। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে, এটা তো পরিষ্কার হয়ে গেছে যে বিমান দুর্ঘটনা ওখানে হয়নি, কারণ তাইওয়ান রিপোর্ট সবচেয়ে বড় জিনিস। জাস্টিস মুখার্জি কমিশন পরিষ্কার বলেছিল, সেটা তো আছেই। তার থেকে বড় কথা, যখন এই তদন্ত কমিটিগুলো চলছে, প্রথম তৈরি হয়েছে আমাদের শাহনাজ কমিটি, ঠিক সেই সময়ই তার আগেই আমরা দেখেছি যে ভারত সরকারের সঙ্গে সেই মুহূর্তে ট্রিটি ছিল না তাইওয়ানের। সেই কারণে ইংল্যান্ডের পক্ষ থেকে তাইওয়ানকে রিকোয়েস্ট করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংক্রান্ত একটি রিপোর্ট দিতে। পরবর্তীকালে সেই রিপোর্ট তারা যখন লন্ডনকে দেয় বা ইংল্যান্ডকে দেয়, তারপর সেই রিপোর্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছিল। পরিষ্কার বলা হয়েছিল যে ওই দিনকে কোনো 18 অগস্ট তার আশেপাশে কোনো বিমান দুর্ঘটনাই হয়নি, এবং সেটা তাইওয়ান সরকার বলেছিল। প্রথমত একটা এই, তারপরে ওনার মৃত্যু নিয়ে হাজার লোকের হাজার কথা, একাধিক ডেথ সার্টিফিকেট। তার থেকেও বড় জিনিস হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজের দাদা সুরেশ বোস পরিষ্কার বলেছিলেন যে তিনি মানেন না, এবং সেই কারণে শাহনাজ কমিটি থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন। নেতাজির সহযোগী হাবিবুর রহমান, তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বয়ান দিয়েছিলেন। কমিশনকে একরকম বলেছেন, পরে গিয়ে অন্য জায়গায় অন্যরকম বলেছেন। আবার নেতাজির দাদা শরৎচন্দ্র বোসকে বলেছিলেন যে হোয়াট আই এম সেইং মাই মাস্টার ওয়ান্টেড মি টু সে, মানে আমি যা বলছি আমার প্রভু আমাকে যা বলতে বলেছেন তাই, কারণ উনিও তো সেদিন বিমান দুর্ঘটনায় নেতাজির সঙ্গে ছিলেন। তো প্রচুর অসঙ্গতি। যে ডাক্তার ওনার ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন, মানে প্রথমে যিনি বলছেন ডক্টর ইউসিনি, তিনি বলছেন যে তিনি নাকি জানতেনই না ওনার না উনি নেতাজি। ওনাকে একজন অন্য কেউ বলেছিলেন যে উনি নেতাজি, উনি পরে ওনার মাধ্যমে জানতে পেরেছিলেন। যে ক্রিমেটোরিয়াম যেখানে ওনাকে পোড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে, সেখানে মুখার্জি কমিশন তার যারা ডেপোনেন্টস ছিল তারা গিয়েছিলেন, তারা পরিষ্কার দেখেছেন যে ওখানে কোনো ধরনের ওনার ডেথ সার্টিফিকেটই নেই। এবং আমরা জানি যে চিতাভস্যর ব্যাপার বলা হয়, সেটা ইচিরো ওকুরা বলে একজন জাপানি সৈনিকের। তারপর ওনার বিমানে আরো অনেকে ছিলেন, যেমন জেমি শিরেই, তাদের কোনো মৃত্যু সংবাদ কখনো পাওয়া যায়নি। সো পুরো ব্যাপারটা তো প্রথমত এক তো প্রমাণিত নয়, দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টই তো এখনো পর্যন্ত বিষয়টা মানেনি। কারণ যদি খোসলা কমিশন বা জিডি খোসলা কমিশন বা তাদের শাহনাজ কমিটির রিপোর্ট মেনে নেওয়া হয়, তাহলে মুখার্জি কমিশন কেন ফর্ম করা হলো? আর মুখার্জি তো পরিষ্কার বলে দিয়েছিলেন এটা হয়নি, যদিও সেই রিপোর্ট মানা হয়নি, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওনার চিতাভস্য ওটাই ওনার। তাহলে একদিন তো নিয়ে এলো না কেন, আনা হলো না কেন? তারপরে সবচেয়ে বড় কথা, যা তথ্য উঠে এসেছে গুমনামি বাবাকে কেন্দ্র করে ভগবানজিকে, সেগুলোরই বা কাউন্টার পার্ট কোথায়? অনিতা পাপ বোসের কাছে। মানে আমি ওনাকে বোস বলবো কিনা বলবো জানি না, বাট মেবি উনি যখন লিখে। একটা ছোট্ট প্রশ্ন, অনিতা পাফ কি কখনো সেই গুমনামি বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন? বলতে পারবেন এই বিষয়ে? না, অনিতা পাপ কখনো ইন্ডিয়াতে তো খুব কম এসছেন বলে মনে হয়, আর গুমনামি বাবার সাথে ওনার সাক্ষাৎ করার কথা না। ভগবানজি কোনোদিনও মেনে নেননি ওনার বিবাহের কথা, উনি কোনোদিন মানেননি। সমস্ত সময় উনি বলেছেন যে উনি কোনোদিন বিবাহ করেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনিতাকে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনোদিনও, মানে এমিলি শ্রেঙ্খেলকে তার বউ হিসাবে স্বীকার করে নেয়নি। আপনি যদি পিভি নরসিংহ রাওয়ের চিঠি দেখেন, যেখানে অনিতা পাফ নিজের মায়ের মৃত্যুর খবর জানাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে, সেখানেও কিন্তু নেতাজির সঙ্গী হিসাবে লেখা হয়েছে, মানে এমিলি শ্রেঙ্খেলকে নেতাজির সঙ্গী। এটা পিভি নরসিংহ রাওয়ের চিঠিতে আছে যে ফাইল আপনার ডিক্লাসিফাইড হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার কোথাও ওনার স্ত্রী বলে লেখা নেই। কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজেই এখনো পর্যন্ত শিওর নয় এই বিতর্কটা নিয়ে। আর আমার মনে হয় এটা প্রপাগান্ডা। এই প্রপাগান্ডাটা এই কারণে পরিবারের তরফ থেকে চালানো হয়, যাতে নেতাজির মৃত্যুটা প্রমাণ করে দিতে পারলে অনেক সত্য দেওয়া চাপা দেওয়া যাবে। এইটাই আমার মনে হয়।